পাঠক, দর্শক প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন এডুকেশন সিস্টেম সম্পর্কে, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। বলাই বাহুল্য, এই স্বল্প পরিসরে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া একেবারেই অসম্ভব। তবে উনি যদি জাতীয় শিক্ষানীতি, বিশেষ করে এই সময়ে জানিয়ে বিতর্ক হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আমিও প্রতিবাদ জানিয়েছি, সেই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে জানতে চান বিশদে, তবে ইতিমধ্যেই যারা অনেক শিক্ষক মহাশয় যারা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছেন বুক চিতিয়ে, তারা আমার লেখাটি পড়েছেন। অমৃতস্বপুত্রা দ্বিতীয় খণ্ডে বিস্তারিত রয়েছে জাতীয় শিক্ষানীতির ওপর। এছাড়াও আমার ইচ্ছে আছে ফেসবুকে, কারণ ইউটিউবে দীর্ঘ লাইভের পরিসর সেভাবে নেই অন্তত আমার কাছে, ফেসবুকে এ বিষয়ে একটি আগামীতে যদি সময় পাই একটু লাইভ করার ইচ্ছে রয়েছে। তো যাই হোক, আমি এখানে সংক্ষেপে সেই অনুসন্ধিৎসু ব্যক্তিটির, পাঠক বা দর্শকদের কৌতূহল নিবারণের চেষ্টা করছে। তো আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দের শিক্ষার সম্পর্কে, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে একটি সুগভীর পর্যবেক্ষণ আছে। সেটি কি? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন। হ্যাঁ, অর্থাৎ শিক্ষা হলো প্রকাশ। ম্যানিফেস্টেশন মানে হলো প্রকাশ। কিসের প্রকাশ? মানুষের মধ্যে যে পারফেকশন ইতিমধ্যেই রয়েছে, সুপ্ত রয়েছে, নিহিত রয়েছে, ডরমেন্ট অবস্থায় রয়েছে, তাকে বিকশিত করা, প্রকাশ করাই শিক্ষার উদ্দেশ্য। এটা স্বামী বিবেকানন্দ মনে করেছেন। অর্থাৎ কীরকমভাবে, ধরুন কোনো একটা জমিতে বীজ রয়েছে ইতিমধ্যেই, বা যে সেই বীজ আপনার মননেও থাকতে পারে, আপনার মস্তিষ্কেও থাকতে পারে। তো সেই বীজটি উপযুক্ত আবহাওয়া পেলে, জলবায়ু পেলে ফুল হয়ে ফুটতে পারে, প্রকাশিত হতে পারে, বা বৃক্ষেও পরিণত হতে পারে। তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করাই শিক্ষার উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ এভাবেই দেখেছেন। তো তার মতামত নিয়ে তো দ্বিমতের কোনো অবকাশ নেই, কারণ পৃথিবীর বড় বড় শিক্ষাবিদ যারা এই বিষয়ে কাজকর্ম করছেন, তারাও এ বিষয়ে একমত যে মেইন পারপাস অফ এডুকেশন ইজ দ্য ইন্ট্রিগাল ডেভেলপমেন্ট অফ এ পারসন। অর্থাৎ ইন্ট্রিগাল, সামগ্রিক উন্নতি, সামগ্রিক, তো বিচ্ছিন্ন নয়। অর্থাৎ শরীর এবং মনের একটা ভারসাম্যের কথা এখানে বলা হয়েছে। তবে শিক্ষা ব্যবস্থার এমন পরিণতি কেন হলো? আমরা বর্তমানে জাতীয় শিক্ষানীতির আমরা সমালোচনা অবশ্যই করছি, আমিও করেছি, আপনারাও করছেন, কিন্তু তার আগে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল স্বাধীনতার পরেই ধরুন, বা তারও আগে ধরুন বেশ কিছুদিন, আমি সেই বৈদিক আশ্রমে ফিরে যাচ্ছি না এই মুহূর্তে, তো তখনও কি আমরা আমাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত যে শিক্ষা ব্যবস্থার কথা বলছি, ব্রিটিশরা যার পত্তন করেছিল, বা তারও আগে যা আমাদের দেশে প্রচলিত ছিল, আমাদের কাছে কি কাম্য বা কাঙ্ক্ষিত? মোটেই নয়। কেন নয়? আজকে নিজেকে প্রশ্ন করুন। এসবের জন্য যে সবসময় আপনাদের কারো ডিসকোর্স শুনতে হবে, কারো পর্যবেক্ষণ শুনতে হবে, বই পড়তে হবে, সবসময় প্রয়োজন নেই। যদি আপনারা আপনাদের মনকে জিজ্ঞাসু করে তোলেন, একটুখানি ভাবেন, এই যেমন ধরুন প্রকৃতিতে যখন মানুষ বাস করত, তখন তারা তো কি করত? পশু শিকার করত,
ফল ফুল সংগ্রহ করে জীবিকা অর্জন করত, তাই তো? তখনও শ্রেণী বা ধনী দরিদ্র এরকম শ্রেণী বিকাশ ঘটেনি। তখন এক ধরনের সাম্যবাদ বিরাজ করত, সবাই মিলে শিকার করত, ফল সংগ্রহ করত। পরবর্তীকালে তারা পশুপালন পশু খামারও গড়ে ওঠে, তারা একসাথেই কাজ করত এবং তারা তাদের পরিশ্রমের ফল বা ফসল যাই বলুন না কেন তারা একসঙ্গে ভাগ করে নিত। কারণ তখন অর্থ ছিল না, ব্যাংকিং ব্যবস্থা ছিল না, পরবর্তীকালে বড় জোর বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা প্রচলিত হয়েছিল, তাই ব্যাংকে কোটি কোটি বিলিয়ন ডলার জমা করার কোনো সুযোগ ছিল না। আপনি একটি পশু শিকার করলেন, সেই পশুটিকে আপনারা সবাই মিলে ভাগ করে খেলেন, ওটা সঞ্চয় করবেন কিভাবে? ওটা তো পচে যাবে, তাই না? ফল ফুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই সঞ্চয়ের প্রশ্ন ছিল না, আর সঞ্চয় ছাড়া তো কেউ ধনী হতে পারে না, তাই না? অর্থাৎ আপনি শুধু সঞ্চয় নয়, আপনাকে শোষণ এবং অন্য থেকে বঞ্চিত করা। ধরুন একটি ক্ষুধার্ত মানুষ, সে তার পেট ভর্তি করলো, করে অন্যের কাছ থেকে আরও খাবার, আরও পশুর টেংরি ছিনিয়ে নিল বা যকৃৎ ছিনিয়ে নিল। সে মনে করলো যে না, আমি ধনী হব, আমি বড় লোক হব, আমি আমারটা পূরণ করেছি, আমার আরও চাই। সেটা করেও তার লাভ হতো না, কারণ সে তো সেটাকে রাখতে পারতো না, তাই না? সেটা তো পচে যেত। অর্থাৎ হ্যাঁ, মানুষের মধ্যে আধিপত্যের ইচ্ছেটা কিন্তু ছিলই, সেটা তো আমাদের জিনের মধ্যেই আছে, কিন্তু তখন সুযোগ ছিল না। তাহলে তখন কি শিক্ষা ছিল না? অবশ্যই শিক্ষা ছিল। কীরকম শিক্ষা? প্রাকৃতিক শিক্ষা। তখন এই গোষ্ঠীতে, এই ট্রাইবগুলো যেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিরাজ করত, প্রায় সাড়ে তিন মিলিয়ন বছর আগে, অর্থাৎ 33 থেকে 35 লক্ষ বছর আগে, যখন আমরা স্টোন এজের কথা বলছি, যে সময়টা অর্থাৎ প্যালিওলিথিক পিরিয়ডের কথা বলছে, তখন কি শিক্ষা ছিল না? ছিল। তখন এই গোষ্ঠীতে, বিভিন্ন গোষ্ঠীতে মানুষ বসবাস করত এবং বর্তমানকালে যেরকম পারিবারিক প্রথা আলাদাভাবে গড়ে উঠেছে, স্বামী স্ত্রী ইত্যাদি ইত্যাদি, ভাই বোন, তখন সেটা ছিল না। তখন সেটা এক ধরনের সমবায় বা কোঅপারেটিভ এর একটা আদি স্তরে ছিল, এবং সেখানে আপনারা জানেন ভাই বোনের শারীরিক সম্পর্ক থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যেগুলো আমরা বর্তমানকালে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেগুলো যথারীতি প্রচলিত ছিল স্বাভাবিকভাবেই সেই সময়, সেই সমাজে। যাই হোক, তাহলে শিক্ষা তখন কেমন ছিল? প্রকৃতি থেকে নিজেকে বাঁচানো এবং প্রকৃতিকে কাজে লাগানো, এটাই তখন শিক্ষা ছিল। অর্থাৎ কোন ফলটি খেলে বিপদ হতে পারে, কোন মাংস খেলে অসুস্থ হতে পারো, কোন জঙ্গলে কিভাবে যেতে হবে, কোন কোন গাছ থেকে কি ফল সংগ্রহ করতে হবে, কোন কীটপতঙ্গ বেশি বিপদজনক, বা শরীর খারাপ হলে কোন গাছের পাতা চিবোলে শরীর ভালো হতে পারে, অর্থাৎ ঔষধি। তো এই সব শিক্ষা কিন্তু তখনও ছিল। হ্যাঁ, অর্থাৎ বেঁচে থাকার জন্য, প্রকৃতির কোলে বেঁচে থাকার জন্য যে শিক্ষার প্রয়োজন হয়, সেটা মানুষ কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে, বিচক্ষণতা দিয়ে, পারিপার্শ্বিক থেকে অর্জন করেছিল। তখন শিক্ষা ব্যবস্থা নির্ঘণ্ট সিলেবাস তৈরি করে চাপিয়ে দেওয়ার মতো রাষ্ট্র বা শাসক শ্রেণী ছিল না। নিজেদের তাগিদেই মানুষ শিক্ষা অর্জন করেছিল বেঁচে থাকার জন্য। তারপর কি হলো? হ্যাঁ, তারপর যখন মানুষের ডেভেলপমেন্ট হলো, অর্থাৎ মানুষ এগোতে লাগলো, সভ্যতা এগোতে লাগলো, তারপরে আমরা দেখতে পেলাম, আমাদের দেশেই তো এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। আমরা তো ঋগ্বেদকে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বলা হয়। সেই সময় আমরা যে শিক্ষার বিকাশ দেখলাম, সেটা কিন্তু এটাই। অর্থাৎ আমরা প্রথমে যেটা বলেছি, দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অ্যান্ড ইন্টিগ্রাল ডেভেলপমেন্ট অফ ম্যান, অর্থাৎ মানুষের সামগ্রিক উন্নতির দিকে নজর রেখেই কিন্তু বৈদিক শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই। একদম প্রথম স্তরের কথা আমি বলছি, যখনও জাতিভেদের প্রকাশ বা বিদ্বেষমূলক মনোভাব ঘটেনি। তো তখন যেটা ছিল শিক্ষার মূল উদ্দেশ্য, আমি যেটা মনে করছি, কগনিশন, রেকগনিশন অ্যান্ড এনলাইটেনমেন্ট, অর্থাৎ জ্ঞান এবং আপনার অস্তিত্বকে স্বীকার করা, এবং প্রকৃতির অস্তিত্বকে, প্রকৃতির সঙ্গে মানুষের যে বোঝাপড়া তাকে স্বীকার করা, আমি যেটাকে রেকগনিশন বলছি, এবং
আর কি এনলাইটেনমেন্ট লাইট থেকে এসেছে, অর্থাৎ নিজেকে, নিজের জীবন বোধকে আলোকিত করা। হ্যাঁ, এভাবেই কিন্তু শিক্ষার সূত্রপাত, যদি আমরা পুঁথিগত শিক্ষাই বলি, যেখানে পুঁথির প্রবেশ ঘটছে। এখন তো ভূর্জপত্রে বা তালপাতা বা ইত্যাদিতে আমরা তখন লেখা হতো, তখন প্যাপাইরাস আসেনি। তো যাই হোক, তাহলে কি পার্থক্য বর্তমানের সাথে সেই শিক্ষার? মূলগত পার্থক্য আপনারা পেয়ে গেছেন, জেনে গেছেন যে সেই সময় শাসক শ্রেণী বা রাষ্ট্রের আবির্ভাব ঘটেনি, তাই রাষ্ট্র তাদের প্রয়োজনে যেটুকু প্রয়োজন, সেই প্রয়োজনকে মাথায় রেখে শিক্ষা নির্ঘণ্ট সিলেবাস তৈরি করা, কতটুকু চাপতে হবে, কতটুকু ছাপতে হবে, এই নীতিতে যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আধুনিক শিক্ষা ব্যবস্থার কথাই বলছি, তখন তা অনুপস্থিত ছিল। কারণ সেই সময় সব কিছুকে কন্ট্রোল করার মতো অথরিটি বা রাষ্ট্রের আবির্ভাব ঘটেনি। হ্যাঁ, কোনো গোষ্ঠীতে নিশ্চয়ই ছিল, সেই গোষ্ঠীর নিয়ম নীতির যাতে লঙ্ঘন করা না হয় তার জন্য কোনো রকম একটা শিক্ষা দানের কর্মসূচি অবশ্যই ছিল, কারণ কর্তৃত্ব তো চিরকালই ছিল, কিন্তু এত সর্বগ্রাসী ছিল না। আর কি ছিল না? শিক্ষার সঙ্গে পেশার যোগাযোগ। হ্যাঁ, শিক্ষা মানে আপনি শিক্ষা অর্জন করছেন, মানে আপনি সেই শিক্ষাকে কাজে লাগিয়ে করে খাবেন, বাড়ি গাড়ি করবেন বা চাকরি করবেন, তেমন উদ্দেশ্য নিয়ে কিন্তু এই প্রাথমিক যে শিক্ষা, প্রথম কালে আদিকালের যে শিক্ষা আমি আলোচনা করছি, এমনকি বৈদিক যুগের যে শিক্ষা ব্যবস্থার কথাই বলছি, তখন কিন্তু সূত্রপাতের সময় এমন কোনো ভাবনা ছিল না যে এই শিক্ষা দিয়ে মানুষকে করে খেতে হবে বা উপার্জন করতে হবে। কেন ছিল না? প্রকৃতিতে অঢেল ছিল। হ্যাঁ, প্রকৃতিতে অঢেল ছিল। এক ডিগ্রি নিয়ে এই ডিগ্রিটাকে আমি দেখিয়ে অমুক চাকরি পাবো, অমুক জীবিকা অর্জন করব, তেমন কোনো প্রয়োজন পড়েনি। মাছ, মাংস, শাক, সবজি, অর্থাৎ চারদিকে তখন প্রকৃতির অঢেল সম্ভার, তাই তো, বনজ সম্পদ। তো সুতরাং মানুষের খেয়ে দিয়ে বেঁচে থাকার মতো যথেষ্ট উপাদান তখন ছিল, জনসংখ্যাও কম ছিল, লড়াই করা, যেটাকে আমরা বলি ডগ ইট ডগ কম্পিটিশন, খাদ্য সংগ্রহের জন্য যে মানে আধুনিক কালে যে লড়াই করতে হচ্ছে আমাদের জীবন এবং জীবিকা রক্ষার জন্য, সেই লড়াই তখন ছিল না। আর লড়াইটা ছিল না বলে শিক্ষা থেকে আমরা এরকম কোনো আশা করিনি। হ্যাঁ, তাই সেই পরিসরে এই শিক্ষা দান বা গ্রহণ করা সহজ ছিল, স্বাভাবিক ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা দেখেছি আশ্রমের ক্ষেত্রেও, বিভিন্ন আশ্রমে যে মুনি ঋষিরা শেখাতেন, রাজাকেও সেই পাঠানো হতো, রাজপুত্রকেও পাঠানো হতো, সেখানেও কিন্তু আমরা এনলাইটেনমেন্টের অনেক উদাহরণ পাই, আত্মবিক্ষার উদাহরণ পাই, পর্যবেক্ষণের উদাহরণ পাই। আমাদের যাজ্ঞবল্ক্যই বলুন, কপিল মুনিই বলুন, এরা কিন্তু এই শিক্ষা ব্যবস্থারই ফসল, যাদের আমরা প্রাতঃস্মরণীয়, অন্তত আমি প্রাতঃস্মরণীয় বলে মনে করি। এমনকি অ্যারিস্টটলকেও যদি আমরা ধরি, তিনিও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থারই ফসল। যদিও আমরা জানি সেই সময় গ্রিসে শাসক গোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল এবং তারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছিল, যার পরিণতিতে সক্রেটিসকে প্রাণ হারাতে হয়েছিল, কোনো সন্দেহ নেই। তবুও এখনকার মতো সর্বগ্রাসী যে কর্তৃত্ব, সমগ্র বিশ্বজুড়ে আন্তর্জাতিকভাবে কোনো প্রতিটি মানুষকে নিয়ন্ত্রণ করার কর্মসূচি তখন ছিল না। তাহলে আমরা বর্তমানে কি পাচ্ছি? বর্তমানে যেটা আমরা পেয়েছি, স্বাধীনতার পরে ব্রিটিশরা চেয়েছিল করণিক তৈরি করা, ক্লার্ক তৈরি করা, অর্থাৎ তাদের জন্য উপযুক্ত জীবিকা তৈরি করা, তার জন্য যতটুকু ইংরেজি শিখতে হবে বা অন্যান্য বিষয়, ততটুকুই নির্ঘণ্টে রাখা হয়েছিল ব্রিটিশ শিক্ষায়। হ্যাঁ, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায়। আর আমরা স্বাধীনতার পরে যেটা পেলাম, সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম ওই ব্রিটিশ শিক্ষারই একটি কপি আমরা কন্টিনিউ করলাম, কলোনিয়াল এডুকেশনের কপি রাখলাম। এনলাইটেনমেন্ট থেকে শুরু করে এই যে রেকগনিশন, সেগুলো কিন্তু রইল না। এবং তার সঙ্গে কি যুক্ত হলো? জীবিকা, যেটা অনেক আগেই যুক্ত হয়েছে, শুধুমাত্র ভারত স্বাধীন হলো বলে তারপরে যুক্ত হলো তা নয়, অবশ্যই যুক্ত তো হলোই।
এটা আগে থেকেই ছিল, সেটা আরও বেশি করে যুক্ত হলো। অর্থাৎ মানুষ কি ভাবতে শুরু করলো, শিক্ষার সঙ্গে যেন জীবিকার একটা অবিচ্ছেদ্য যোগাযোগ তৈরি হলো, করে খাওয়ার যোগাযোগ তৈরি হলো। যেই মাত্র খাদ্য, বস্ত্র, বাসস্থান ঢুকে পড়লো শিক্ষার মধ্যে, তখনই এনলাইটেনমেন্ট, আত্মবিক্ষা এই বিষয়টা হারাতে শুরু করলো। কেন হারাতে শুরু করলো? তখন মানুষ আগে ঠিক করলো, আগে তো বাঁচি খেয়ে দিয়ে, পাশাপাশি শুধু খেয়ে দিয়ে বাঁচাটাই, বেসিক নিডসটাই যে তার কাছে প্রয়োজন হয়ে গেল তা নয়। লোভ, তার মধ্যে লোভ যেটা সুপ্ত ছিল, আমাদের মধ্যে তো আছেই, অস্বীকার করে তো লাভ নেই। ইগো, সুপার ইগো, এই নিয়েই তো আমাদের মনন। তো এই যেটা লোভ, লালসা, সেটি এই শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে আরও বেশি করে নিজেকে প্রকাশ করার সুযোগ পেল আমরা। তাই আমরা এই শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে শাসক শ্রেণী যেমন তাদের ভৃত্য তৈরি করতে চাইল, তেমনি আমরা নামী ভৃত্য, আরও বড় ভৃত্য, আরও সফল ভৃত্য হওয়ার চেষ্টা করতে লাগলাম। অর্থাৎ আরও বেশি উপার্জন হবে, বাড়ি গাড়ি হবে, তথাকথিত সোশ্যাল স্টেটাস হবে, সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে রয়েছে, আমরা ঠিক এই জীবিকামুখী শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মানে আমরা জীবিকা এবং শিক্ষাকে একাকার করে দেখতে শিখেছি। এর বাইরে শিক্ষাকে আমরা ভাবতেই পারি না। পরবর্তী লাইভে আসছি, এই বিষয়টিকেই আমি কন্টিনিউ করব। অবশ্যই থাকবেন, কারণ আমি চাইছি লাইভগুলো সংক্ষিপ্ত হতে। তো আমি এখানে কি করলাম, শিক্ষার যে বিবর্তনটা খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থিত করলাম। অর্থাৎ আত্মবিক্ষা, এনলাইটেনমেন্ট, কগনিশন থেকে আমরা এখন পুরোটাই প্রফেশনাল অংশে প্রবেশ করলাম। শিক্ষা মানে এখন পুরোটাই জীবিকামুখী শিক্ষা, সেই জায়গায় আমরা এসেছি। এই পর্যন্ত এই লাইভটি আমি রাখলাম, পরবর্তী লাইভে আসছি।